স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্রর সাথে আছে আমি রঞ্জন শুভ্র। রবি থেকে বৃহস্পতিবার বিকেল 4:30 আয়োজনে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলে আঞ্চলিক থেকে শুরু করে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরে মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা। দেশের বিভিন্ন স্থানে একের পর এক গড়ে উঠেছে পাটখড়ি পুড়িয়ে চারকোল তৈরির কারখানা। জনবসতিপূর্ণ এসব এলাকায় কারখানা স্থাপন করায় চরম স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। শুধু তাই নয়, কারখানার বিষাক্ত ধোঁয়ার ক্ষতিকর প্রভাব পড়ছে কৃষি জমিতেও। বলা হচ্ছে প্রশাসনের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে চলছে এসব অনুমোদনহীন কারখানার কার্যক্রম। এমনকি কেউ প্রতিবাদ করলে ভয় ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কেবল ব্যবস্থা নেওয়ার আশ্বাসই দেওয়া হচ্ছে, কি সে ব্যবস্থা সেটিও স্পষ্ট নয়। মানচিত্র জুড়ে আজকে তাই আলোচনা করব কার্বন তৈরিতে চারকোল, বিষাক্ত ধোঁয়ায় পরিবেশ নষ্ট, এই বিষয়ে। এবং অনলাইনে আমার সাথে আলোচনা করতে যুক্ত হচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন বিভাগের অধ্যাপক ডক্টর সানাউল ইসলাম এবং পাবনা থেকে পাবনা বেলা শাখার নেটওয়ার্ক মেম্বার SM মাহবুব আলম। দুজনকেই স্বাগত। আমি আজকে একটু যদি শুরু করতে চাই ডক্টর সানাউল ইসলাম আপনাকে দিয়ে, যেটি হচ্ছে আমরা আসলে প্রতিবেদন দেখি এবং এর আগেও নিশ্চয়ই গণমাধ্যমে এটি আসলে প্রচারিত হয়েছে। যদি ক্ষতির দিকগুলো আগে একটু শুনে নিতে চাই, যে এই যেসব কারখানা তৈরি করে বিষাক্ত ধোঁয়া তৈরি করা হচ্ছে, সেগুলোর একদম মোটা দাগে সাদা চোখে কি কি ক্ষতিকর একদম সরাসরি পরিবেশের উপরে পড়ছে, ডক্টর সানাউল ইসলাম? আপনাকে এই প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা এই বিষয়ে শিক্ষকতা করি, আমরা সরাসরি এই বিষয় নিয়ে কথা বলি। তো যে বিষয় নিয়ে ক্ষতির বিষয়ে যদি বলতে হয়, তাহলে প্রথম কথাই হচ্ছে আমরা জানি যে বাতাস দূষণ বা বায়ু দূষণ, যেটাকে আমরা সহজে বলি, এই বায়ু দূষণ হয়। বায়ু দূষণের মধ্যে কিছু গ্রিনহাউস গ্যাসও সেখানে যোগ হয়। আবার এর সাথে সাথে একটা ব্ল্যাক কার্বন বলে একটা কথা আমরা বলি, যেটাকে সুট বলি, SWT, এই সুটও তৈরি হয়, যেটার কারণে মানুষের যে যন্ত্রণার তৈরি হয় তার মধ্যে একটা হচ্ছে মানুষের চোখের ক্ষতি হয়। আর এখানে সালফার ডাই অক্সাইড কিছু তৈরি হয়, অন্যান্য গ্যাসে যেগুলো সবসময় জ্বালা পোড়া করে। আর বাতাসের এই দূষণের কারণে রেসপিরেটরি অর্থাৎ শ্বাসযন্ত্রের বিকল হওয়া, অসুবিধায় পড়া, এটা হচ্ছে সরাসরি মানুষের সঙ্গে ক্ষতি। পরিবেশের ক্ষতি বহুবিধ। যখন এই ধরনের কোনো বাতাসে যখন কার্বন ডাই অক্সাইড, তারপরে আপনার সালফার ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড এগুলো প্রডিউস হয়, তাহলে স্বাভাবিকভাবে বাতাসের যে গুণ, যে বাতাস আসলে মুক্ত বাতাসের কথা বলি, শুদ্ধ বাতাসের কথা বলি, সেই শুদ্ধ বাতাস আমার আর শ্বাস গ্রহণ করা বা আমার শ্বাসযন্ত্রে যে উপকার হওয়ার কথা ছিল আমার, তার বদলে অপকার হয়। অর্থাৎ সবচেয়ে বেশি পরিবেশ কথার বলার চাইতে মানুষ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সে মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে, বিশেষ করে শিশু, তারপরে অন্তঃসত্ত্বা মা, এরা সরাসরি ক্ষতির শিকার হবেন। এবং কাছাকাছি যারা, যেখানে যেই ফ্যাক্টরি থাকবেন, যেখান থেকে এই ধোঁয়াগুলো প্রোডাকশন হয়, যে গ্যাসগুলো তৈরি হয়, কৃষি খাতের একটু নির্দিষ্ট করে যদি কৃষি খাতের কথা জানতে চাই, একদম যেটি মানুষের সাথে সরাসরি সম্পর্কিত, কৃষি খাতে আসলে ঠিক কোন ধরনের ক্ষতিগুলো হয়? আমরা আজকে হয়তো শুধুমাত্র পাটখড়ি থেকে চারকোলের দিকে চলে গেলাম, কিন্তু এর থেকে অনেক বড় বায়ু দূষণের সোর্স আমাদের রয়ে গেছে। এবং অনেকবার আমরা এটা নিয়ে কথা বলার পর কোনো কার্যকর পদক্ষেপ দেখেছি এরকম কথা মনে পড়ে না। কিছু হয়েছে, কিন্তু সেটাও যথেষ্ট নয়। যেমন তার মধ্যে হচ্ছে ইট ভাটা। তো এরকম চারকোল কারখানা, ইট ভাটা সব জায়গায় যেখানেই যা হয়, মূল ঘটনা হচ্ছে সব ক্ষতিকর দিকগুলো এই। কিন্তু এর যদি কৃষি খাতের দিকে যাই, তাহলে ধরলাম যে আমার কৃষি খাতে সেই মুহূর্তে ধান আছে, গম আছে, অন্যান্য কোনো ফসল আছে, তাহলে এই ফসলের সবচেয়ে সেন্সিটিভ পার্টটা হচ্ছে ফ্লাওয়ারিং, অর্থাৎ ফুল যখন ফোটে। তো এই ধরনের SPM অর্থাৎ সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার যেগুলো বলি, ছোট ছোট কণা, এগুলো যখন এই ফুলের বা পত্রপল্লবে পড়ে, এদের পত্রদন্ধ্র বন্ধ হওয়া থেকে শুরু করে ওই ফুলের একেবারে পরিপূর্ণ বিকাশ এবং ফল আসা, তার ম্যাচুরিটি, এগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। তাহলে ধান, গম, যে কোনো ফল বা ফসল যখন তার এই ক্ষতি হবে, স্বাভাবিকভাবে তার ফলন কমে যাবে। তাহলে আপনি দেখবেন সাধারণত ইট ভাটার আশেপাশের এলাকায়, ঠিক তেমনি আপনি চারকোল ফ্যাক্টরির আশেপাশের এলাকায় যদি কোনো গাছ থাকে, ফল গাছ, তার ফলন কমে যাবে, সেটা যে ফলই হোক আর যে ফসলই হোক। আশা করি আপনি আমার কথা থেকে স্পষ্ট হয়েছে, একদম পরিষ্কার। এটা হচ্ছে সরাসরি ক্ষতি। এরপরে যদি আপনি আরো
জি জি, আমি ডক্টর সানাউল আপনার কাছ থেকে নিশ্চয়ই আরো শুনবো। আমি একটু মাহবুব আলমের কাছে যেতে চাই। আমরা শুনছিলাম ক্ষতির জায়গাগুলো। মাহবুব আলম, আপনারা আসলে প্রশাসনের সাথে কাজ করেন, এই ক্ষেত্রে এখন পর্যন্ত আসলে আপনারা কোন ধরনের পদক্ষেপগুলো নিয়েছেন বা কোন জায়গাগুলোতে পরামর্শ দিয়েছেন, কি করলে এই এই যে চারকোল বানানোর যে কারখানা সেগুলো বন্ধ করা যায় কিনা বা সেগুলোকে কোনো নিয়ন্ত্রণের আওতায় আনা যায় কিনা, এই ব্যাপারে আপনাদের পদক্ষেপগুলো কি কি ছিল বিগত দিনগুলোতে? আমরা ইতিমধ্যে এই বেলার পক্ষ থেকে ইটভাটাগুলোকে উকিল নোটিশ দেওয়া হয়েছে, বিশেষ করে পাবনার চাটমোহর আটগড়িয়া। কিন্তু মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রশাসনিক যদি ব্যবস্থা মানে দুর্বল হয়ে পড়ে, সেটা হয়তো আর্থিক লেনদেনের মাধ্যমে হতে পারে বা রাজনৈতিক তো এখন নাই, আসলে এখন যেটা হচ্ছে আর্থিক লেনদেনের কারণেই প্রশাসন দুর্বল, এবং যার কারণে হয়তো আমরা কমপ্লেন দিচ্ছি, আমাদের বিভিন্ন সাংবাদিকরাও যেগুলো কমপ্লেন দিচ্ছে সেটাও কাজে আসতেছে না, তাৎক্ষণিকভাবে যাচ্ছে, তারপরে আবার রাতের বেলা কাজ হচ্ছে, শুক্র শনি কাজ হচ্ছে। কিন্তু স্থানীয় যেটা আমরা মনে করি যে ইউনো সাহেব আছে, সিলেট সাহেব আছে, থানা আছে, এরা যদি তৎপর হয় তাহলে এটা সম্ভব। এটা হচ্ছে যে একদিকে আমাদের এই পুকুরগুলো খনন করে কৃষি জমিগুলা নষ্ট করা হচ্ছে, পাশাপাশি সেই মাটি দিয়ে ইট তৈরি কারখানা যেটা গাছ পোড়ানো হচ্ছে, অধিকাংশ জায়গায় চিমনি নাই, চিমনি থাকার কথা, কয়লা দিয়ে পোড়ানোর কথা, এরকমও অভাব দেখা যাচ্ছে। অধিকাংশ প্রায় 100-র উপরে আছে অবৈধ ইট ভাটা। এগুলোর প্রতি আমরা বেশি দেখলাম, কয়েকটা নিউজ হয়েছে জাতীয় পেপারে, লোকাল পেপারে, কিন্তু আসলে কাজ সেরকম হচ্ছে না, আমরা পাচ্ছি না। তো আমরা আইনগত বিষয়ে আবার ইতিপূর্বে এই 1.5-2 বছর আগে আমাদের বেলার যে প্রধান নির্বাহী ছিলেন, বর্তমানে উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা শহীদ রেজওয়ানা হাসান পাবনাতে আসছিলেন। পাবনাতে একটা বড় ফ্যাক্টরি আছে যেটা সারা বাংলাদেশের সবাই জানেন, যে সেই ফ্যাক্টরির যে দূষিত পদার্থ বড় ব্রিজ, যেটা বলে বাইপাসে, বড় ব্রিজের উপরে মেরিল বাইপাসে, সেখান থেকে ছবি তুলে নিয়েছিলেন আমাদের ম্যাডাম আসছিলেন, আমি ছিলাম ওখানে, জাতীয় পত্রিকার নিউজটা আসছিল। এই হলো অবস্থা, যে আসলে প্রভাবশালীদের দাপট এবং প্রশাসনিক দুর্বলতার কারণে আমরা নিরীহ মানুষের যে ছাপারটা হচ্ছে এখান থেকে বেরিয়ে আসা কষ্টকর হচ্ছে। তারপরে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলছি এবং সামাজিক আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি যতদিন এটা সুরাহা না হয়। জি, মাহবুব আলম, ধন্যবাদ আপনাকে। দুজনেই থাকুন আমার সাথে। একটা বিরতির সময় গেছে, মানচিত্রে ফিরে এসে আরও এই বিষয়ে নিশ্চয়ই আলোচনা হবে। মানচিত্রে একটা বিরতি নিচ্ছে, ফিরছে শিগগিরই, সঙ্গে থাকুন। দেখছেন মানচিত্র। আজকে আমাদের আলোচনার বিষয় কার্বন তৈরিতে চারকোল, বিষাক্ত ধোঁয়ায় পরিবেশ নষ্ট। আমি ডক্টর সানাউল আপনাকে দিয়ে এবারও শুরু করতে চাই। ডক্টর সানাউল, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, ক্ষতি যাওয়ার হয়েছে, আমরাও সেটি আপনার কাছ থেকেও শুনেছি। এখন আসলে প্রশাসন বা সরকারের পক্ষ থেকে কোন ধরনের পদক্ষেপ নিলে এই জায়গাগুলোতে আবারও আগের পরিবেশ ফিরিয়ে আনা যায় বা পরিবেশকে কিছুটা বাসযোগ্য, সুস্থ করে তোলা যায়? আপনার পরামর্শগুলো একটু শুনে নিতে চাই আগে। আপনাকে ধন্যবাদ। আমরা আসলে অনেক দিন ধরেই কথা বলছি, কিন্তু কাজের কাজ যতটুকু হয়েছে সেটার জন্য যারা যারা এটার সঙ্গে সম্পৃক্ত, ধন্যবাদ। আমাদের যা করতে হবে সেই বিষয়ে আমি একটু আলোকপাত করতে চাই। সেটা হচ্ছে পরিবেশের একটা নিজস্ব ক্ষমতা আছে, যে তার ভালো একটা অবস্থায় নিজেকে ফিরিয়ে নেওয়া, যেটাকে আমরা সাধারণত বলি রেজিলিয়েন্স। তো নিজে থেকেই তিনি মানে সিস্টেম, ইকোসিস্টেম নিজে থেকে পুনরুদ্ধার হয়। তার জন্য যা করণীয় সেটা হচ্ছে ক্ষতিটা বন্ধ করতে হবে। আর ক্ষতি বন্ধ করার জন্য যা দরকার সেটা হচ্ছে আমরা কখনো হঠাৎ করে যখন সিচুয়েশন বা কোনো একটা ঘটনা ঘটে আমরা সেই বিষয়টা নিয়ে আলোকপাত করি। বিষয়টা এমন হওয়াটা বাঞ্ছনীয় নয়। দরকার হচ্ছে এই সম্বন্ধে যারা পড়ালেখা করেন, যারা গবেষণা করেন, এবং গভর্নমেন্ট যাদের দেশের আসলে স্টেক আছে এবং যারা এটার দায়িত্বপ্রাপ্ত, এদের একটা ইন্টিগ্রেশন দরকার। এবং সত্যিকার অর্থে পরিবেশ কত গুরুত্বপূর্ণ, পরিবেশ সুস্থ না থাকলে মানুষ কতটুকু ক্ষতির শিকার হবে, সে বিষয়ে গ্রামবাসী থেকে সহ করে সকল মানুষের একটা সম্যক জ্ঞান তৈরি করা দরকার। অর্থাৎ যেটাকে সাধারণত বলা হয়, যদি নলেজ বেস না থাকে কোনো একটা জাতির, আমরা যদি ক্ষতি হওয়ার পর তাকে জানাই, তাহলে অলরেডি সেই ক্ষতি আর আমরা পুনরুদ্ধার অনেক সময় অনেকের জন্য করতে পারবো না। তাহলে আমাদের যা দরকার সেটা হচ্ছে আপামর সকল জনসাধারণের জন্য একটা এই নলেজ বেসটা তৈরি করা, যে এটা আমার জন্য কিভাবে ক্ষতিকর, এটা আমার জন্য কি করে ভালো থাকা যাবে, এই ক্ষতিকে কিভাবে আমরা মোকাবেলা করব, আমার দায়িত্ব কি একজন সাধারণ মানুষ হিসেবে। তার দায়িত্ব হচ্ছে যে রেসপেক্টিভ অথরিটি বা এই সংশ্লিষ্ট যারা, তাদের শরণাপন্ন হওয়া, তার জন্য তার হাতে কিছু
অস্ত্র হাতে তুলে দেওয়া। কীরকম অস্ত্র? যে তিনি জানবেন আমি কোন নাম্বারে কল করলে কোন প্রতিষ্ঠানে গেলে আমি এই বিষয় নিয়ে আমার প্রতিবাদ জানাতে পারবো বা আমি একটা অভিযোগ দায়ের করতে পারবো। এই বিষয়ে সাধারণ মানুষ সবসময় পাশ কাটিয়ে যায় জটিলতায় পড়বার ভয়ে। তো এই বিষয়ে ওই লোক, একটা সাধারণ মানুষ যেন এই জটিলতায় না পড়ে, উনি যেন এটাকে ভয় না পান, এটা যে ওনার দায়িত্ব, এটা যে ওনার একটা স্বীকৃতি দেওয়া হবে যে আপনি সচেতন, এই বিষয়গুলো আসলে আমাদের দেখা দরকার, যাতে করে প্রত্যেক মানুষ এনকারেজড ফিল করে যে এটা আমার পরিবেশ, এখানে আমার এই ওনারশিপ আছে, আমি যদি ব্যবস্থা না নিই তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব। আমি আশা করি আপনাকে বোঝাতে পেরেছি যে এই বিষয়টাই আমরা বড় জায়গা বলে মনে হয়। আমরা যখন যে গ্রামে যাই, যে প্রতি এলাকায় যাই, বেশিরভাগ মানুষ জানেন না যে এটা তার জন্য ক্ষতিকর। জি জি ডক্টর সানাউল, শুনলাম আপনার কাছ থেকে। আমি একটু মাহবুব আলমের কাছে যেতে চাই। মাহবুব আলম, সরকার পরিবর্তিত হয়েছে, বলা হচ্ছে যে চারপাশেই এক ধরনের নতুন করে শুরু করার একটা প্রবণতাও দেখা গেছে। পরিবর্তিত পরিস্থিতিতে আগের জায়গাগুলো বা আগের যেই চিত্র ছিল সেটি কিছুটা পরিবর্তন হয়েছে কিনা, বা আপনারা আসলে নতুন করে কোনো অভিযোগের জায়গা তৈরি করতে পেরেছেন কিনা, জানাতে পারছেন কিনা? কারণ আমরা এমনও দেখেছি প্রতিবেদনে যে যারা প্রতিবাদ করছেন তাদেরকে হুমকি, ভয়, ভীতি এগুলো দেখানো হচ্ছে, সেগুলো কিছুটা কমেছে কিনা? সঠিক তথ্যই পেয়েছেন। বিষয়টা হলো, আমি যেখান থেকে আপনার সাথে কথা বলছি এখন, ঠিক আমার পাশেই 100 গজের মধ্যেই সোনা পোড়ানো হয়, একটা শহরের মধ্যে। এটা নিয়ে আমরা কয়েক দফা ডিসি অফিসে বলছি। আমিও ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে একটা অভিযান করে তাদের কিছু জরিমানা করছি, ওই পর্যন্তই। এর কোনো সুরা হয় না। আসলে এই যে স্বর্ণ পুরানো হচ্ছে যে পরিবেশে, এটা যদি একটু দূরে নেওয়া হতো, প্রশাসনিক ভাবে যেটা করতো, চেম্বার থেকে করতো, তাহলেই সম্ভব। সবাইকে এগিয়ে আসতে হবে, শুধু প্রশাসন একাও পারবে না, আমরাও পারবো না, সবাই সম্মিলিত ভাবে হলে এটা সম্ভব। যেটা আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। নদী খনন নয়, নদীতে ময়লা ফেলানো বন্ধ করলে নদী খনন করতে হবে না। যেটা আপনার হয়তো জানেন, পাবনা শহরের মধ্যে একটা ঐতিহ্যবাহী ইছামতি নদী, যেটা একবারে ভাগাড়ে পরিণত হয়েছে। এখানে এখান থেকে 36 রকম রোগ বালাই পাওয়া যায়, বিভিন্ন রোগ বালাই হয়। তো এই নদীটা হয়তো কাটতেছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে। শহীদ রেজওয়ান হাসান তার বেলা থেকে 19 সালে মামলা করে আমাদের পক্ষে দিছিল, কিন্তু এই বর্তমান আবার কিছু লোক মামলা করে আবার 77টা মামলা করে রেজিস্টার করে রাখছে। সেনাবাহিনী কাজও করতে পারতেছে না শহরের মধ্যে, প্রায় 1554 কোটি টাকার কাজ। তো এইটা তো আসলে আমরাই আমাদের প্রতিবন্ধকতা, সামাজিক ভাবে তো আন্দোলন আছে, প্রশাসনিক ভাবে এটা ঢাকার থেকেও দেখার দরকার। যে ঢাকা যদি হাইকোর্ট থেকে এটা নিম্ন কোর্টে বলে, তাহলে নদীটা ক্লিয়ার হলে কিন্তু পাবনার 22 লক্ষ লোক বাঁচবে। এখান থেকে পানি নিয়ে বিভিন্ন কাজ হবে, এখানকার আবহাওয়াটা পরিশুদ্ধ আবহাওয়া পাবে। এইখানকার যে স্কোয়ার, আমি বললাম না, স্কোয়ারের যে ফ্যাক্টরিটা আছে, তাদের ওই ময়লা দূষিতটা যদি পরিশুদ্ধ করে যদি আমার নদীর কিনারে দেয় তাহলে ভালো হয়। কিন্তু নদীর মধ্যে যদি সরাসরি দেয়, এয়ারড্রুক আছে, এরা আমাদের জন্য প্রয়োজন এইসব ফ্যাক্টরি। কিন্তু এইসব ফ্যাক্টরি যে লার্ভা গুলো, দুর্গন্ধ যে লার্ভা বা ক্ষতিকর যে কেমিক্যাল গুলো, এইগুলো পরিশুদ্ধ করে ট্রিটমেন্ট করে তারপরে নদীতে দেওয়া হয়, কিন্তু এই কাজটাই হচ্ছে না। এটা আসলে প্রশাসনিক যদি নজরদারি থাকে তাহলেই সম্ভব, তাহলে এখান থেকে আমরা উপকৃত হতে পারি। কিন্তু এক শ্রেণীর মানুষ। অসংখ্য ধন্যবাদ মাহবুব আলম। আমি আপনার কাছ থেকে শুনলাম। আমি একটু একদম শেষ মুহূর্তে ডক্টর সানাউলের কাছে যেতে চাই, যে আমরা যেটি বললেন, আপনি যেটি একটু আগে আলোচনা করলেন যে সচেতনতা দরকার, একদম সংক্ষেপে শুনতে চাই, প্রশাসনের আসলে নির্দিষ্ট করে একদম যদি বলি কিছু করার আছে কিনা, একদম সংক্ষেপে শুনতে চাই। অবশ্যই আছে। প্রথম দায়িত্ব হচ্ছে প্রশাসনের। প্রশাসন তার যতগুলো হ্যান্ডস আছে, যদি আমি বলি থানা, একজন পুলিশের যদি ধারণা না থাকে যে ঠিক একটা ইটের ভাটার চিমনির কতটুকু হাইট হওয়া দরকার, এই উচ্চতার যদি ব্রিকলিনের চিমনিটা না হয়, তাহলে মানুষের কি ক্ষতি হবে? তাহলে উনি সঙ্গে সঙ্গে কিভাবে? আমি বুঝতে পেরেছি আপনার কথা, কর্মকর্তাদেরও আসলে এক ধরনের ঘাটতি রয়েছে। এমন করে রেখেছি অভিযোগ দায়ের করতে হবে। ধন্যবাদ দুজনকে আমাদের সাথে আজকে মানচিত্রে সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের মানচিত্রে। ফিরবো আগামীকাল একই সময়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।